হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 5-এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের উপর থেকে একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে একটা এই বাংলা বিষয়ের উপরে তোমাদের সেট 1 দিয়েছি, সেখানে সমস্ত এমসিকিউগুলো দিয়ে দিয়েছি। আজকে তোমাদের 2 এবং 3 মার্কের প্রশ্নগুলো দেবো, আর এই সব প্রশ্নপত্র উত্তর সহ দেওয়া হবে এবং এগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে। তাই এর মধ্যে থেকে অনেক তোমাদের পরীক্ষায় চলে আসবে। তোমরা তাই শেষ পর্যন্ত ভিডিও দেখবে এবং তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? দেখে নাও স্টুডেন্টস, আজকে তোমাদের সেট 2 দেবো। সেট 2 এ তোমাদের প্রথম প্রশ্ন আছে, মায়াদরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াদরু বলা হয়েছে কেন? মায়াদরু শব্দের অর্থ মায়াবী গাছ। কবি এখানে গাছটিকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন, কখনো সে ভূত, কখনো ভালুক, আবার কখনো বা মাছ হয়ে যেতে ক্ষণে ক্ষণে চেহারা বদলের জন্য গাছটিকে মায়াদরু বলা হয়েছে। পরের প্রশ্ন, আলু চাষের সময় শিয়ালকে ঠকাতে কুমির কী ফন্দি এঁটেছিল? কুমির জানতো না আলু মাটির নিচে হয়, সে ভেবেছিল আলু গাছের আগার দিকের ফল, তাই সে শিয়ালকে ঠকানোর জন্য বলেছিল সে গাছের আগার দিকে নেবে। তাদের কথা বলার শক্তি নেই, কাদের কেন এমন অবস্থা হয়েছিল? ধনাই, কপিল ও আরজান সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিল। মধু নিয়ে আসার সময় ধনাই যখন মাথার মধু কলসি নিয়ে সরু খাদ অর্থাৎ শীষে পার করছিল, সেই সময় হঠাৎ এক বাঘ বিকট হুঙ্কার করে তার উপর লাফিয়ে পড়ে। আরজন ও কপিল ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে এবং বাঘের সেই বিকট হুঙ্কার শুনে তারা হতভম্ব হয়ে যায়। তখন তাদের আর কথা বলার শক্তি থাকে না। পরের প্রশ্ন, এই বিচিত্রছিরি পাতাগুলো তুমি পাল্টে দাও। কে কাকে একথা এবং কেন বলেছিল? বনের পরীকে ফণিমনসা এমন কথা বলেছে কারণ তার পাতাগুলো ছিল বিচ্ছিরি আর ছুচালো। পরের প্রশ্ন, ধনাই কিভাবে বাঘের মুখ থেকে বেঁচে গেল? বাঘটি ধনের দিকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও তার মাথাটি তবলা গাছে ধাক্কা লাগে এবং বাঘটি সরু খাদের মধ্যে পড়ে যায়। এভাবে ধনাই বাঘের মুখ থেকে বেঁচে গেল। দুপুরবেলা চারদিকে অন্ধকার হয়ে গেল। দুপুরবেলা হঠাৎ করে ঝড় উঠল এবং আকাশে কালো মেঘ উঠে চারিদিকে অন্ধকার হয়ে যায়। ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো? বাঘ ভগবান ও রক্ষীদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। মৌমাছিরা রক্ষীদের হুল ফটালো এবং মোরগ সুযোগ বুঝে তাদের ডানার ঝাপট মারল। ধনাই কিসের মন্ত্র জানে? খরা বলতে কি বোঝায়? ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। খরা বলতে বোঝায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়া। পরের প্রশ্ন, বাঘটা শিসের ভিতরে পড়ে গেল কিভাবে? বাঘটা ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিল, লক্ষ্যভ্রষ্ট হয়ে সে ধনাইকে ডিঙিয়ে গিয়ে পড়ে তবলা গাছের উপর। গাছটাতে ঠোকর লেগে বাঘের মাথায় আঘাত লাগে এবং সে উল্টে গিয়ে ধপাস করে শিসের ভিতরে পড়ে যায়। ফণিমনসা গাছের মনে এক ফোঁটাও শান্তি নেই কেন? ফণিমনসা গাছের পাতা ছিল বিচিত্রছিরি এবং ছুচালো, যেগুলো ফণিমনসা গাছের এক টুকরো পছন্দ ছিল না, তাই ফণিমনসা গাছের মনে এক ফোঁটাও শান্তি ছিল না। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করে যখন মৌচাকে ফিরে যেতে থাকে তখন তাদের পিছু নিতে হয়, তাই মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছির পিছু পিছু যাওয়া। ধনাই যে তবলা গাছের ডালটি ধরে সরু খাদটি পার হবে, সেই গাছটিতে বাঘ ধাক্কা খেয়ে খাদের মধ্যে পড়ে যায়। এইভাবে ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। পরের প্রশ্ন, লেপচাঁদের কোথায় বৃষ্টি আসে যে প্রচলিত গল্প রয়েছে তা নিজের ভাষায় লেখো। লেপচাঁদের মধ্যে বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে একটি প্রচলিত গল্প আছে। একবার পৃথিবীতে খুব খরা পড়ে, মানুষ, পশু পাখি, গাছপালা সবই মৃত্যুর দিকে চলে যায়। তখন সমস্ত প্রাণী একত্রিত হয়ে ভাবতে শুরু করে কীভাবে বৃষ্টি আনা যায়। সেই সময় ব্যাঙ স্বেচ্ছায় দায়িত্ব নিল বৃষ্টি আনার। ব্যাঙের সঙ্গে যোগ দিল মৌমাছি, মোরগ ও বাঘ। তারা সবাই মিলে ভগবানের প্রাসাদে গেল। তখন সেখানে ভোজ ও আনন্দের উৎসব চলছিল। ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে ভগবানকে ডেকে সতর্ক করলো। ভগবান তার মন্ত্রীদের তিরস্কার করলেন এবং বললেন পৃথিবীতে প্রাণীদের রক্ষা করতে ব্যবস্থা নিতে হবে। এরপর থেকে যখন ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। এইভাবে বৃষ্টি আনার দায়িত্বটি ব্যাঙ ও তার বন্ধুদের মধ্যে স্থায়ী হয়ে যায়। তারপরের প্রশ্ন, মাঠ মানে ছোট কবিতায় শৈশবের আনন্দের যে দিকগুলি ফুটিয়ে তোলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। ছোট ছেলে মেয়েদের জন্য মাঠ হলো আনন্দ ও স্বাধীনতার স্থান। খোলা আকাশের নিচে তারা দৌড়ঝাঁপ, খেলা ও ছুটে চলার মধ্য দিয়ে জীবনের খুশি অনুভব করে। মাঠ তাদের মুক্তি, শৈশবের আনন্দ ও শারীরিক ও মানসিক উচ্ছ্বাসের প্রতীক। এখানে তারা খেলাধুলার সঙ্গে জীবনের সরল আনন্দও শেখে। আর কখনো সে মিছে বায়নাক্য করেনি। কে কেন মিছে বায়নাক্য করেনি? ছোট ফণিমনসা আর কখনো মিছে বায়নাক্কা করেনি। কারণ আগে সে সোনার পাতা চেয়েছিল যা ডাকাতেরা ছিনিয়ে নিয়ে যায়। গাছের পাতা যা ঝড়ে গুঁড়িয়ে যায় আর শেষের পালং শাকের মতো নরম পাতা ছাগল খেয়ে ফেলে। এই অভিজ্ঞতার কারণে সে আর মিথ্যে চাওয়ার চেষ্টা করেনি। পরের প্রশ্ন, একবার পৃথিবীতে খুব খরা হলো। খরার সময় কারা কারা বৃষ্টি আনার ব্যবস্থা করেছিল? তারা কিভাবে পৃথিবীতে বৃষ্টি আনো? খরার সময় পৃথিবীতে বৃষ্টি আনার জন্য ব্যাঙ, মৌমাছি, মোরগ ও বাঘ ব্যবস্থা নিয়েছিল। তারা ভগবানের প্রাসাদের কাছে গেল যেখানে ভোজ উৎসব চলছিল। ব্যাঙ রেগে গিয়ে ভগবানের কাছে বৃষ্টি আনার অনুরোধ করলো। ভগবান তার মন্ত্রীদের গাফিলতির জন্য তাদেরকে তিরস্কার করলেন। এরপর থেকে ব্যাঙ ডাকার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন দেবতার কথা রয়েছে? তরাই অঞ্চলে কোন কোন জনজাতির বাস? বৃষ্টি পড়া টাপুর টুপুর কবিতায় শিব ঠাকুরের কথা রয়েছে। তরাই অঞ্চলের মেয়ে, রাভা, গারো, লেপচা আর টোটাদের বাস। তারপরের প্রশ্ন,
মায়াতারু কোন, কোন সময় কি, কি রূপ ধারণ করে? মায়াতারু কবিতায় উল্লিখিত ভালুকটির জ্বর কখন আসতো? কবিতায় মায়াতারুটি সন্ধ্যাবেলায় ভূতের রূপ ধারণ করত। চাঁদ উঠলে ভাল্লুক হয়ে গড়গড় করত। এক পয়সা বৃষ্টির পর যখন আবার চাঁদ উঠত তখন লক্ষ হীরার মাছের রূপ ধারণ করত। মায়াতারু কবিতায় উল্লিখিত ভাল্লুকটি বৃষ্টি হলেই কম্প দিয়ে জ্বর আসতো। ফণী মনসা বনের পরীর কাছে কি, কি রকমের পাতা চেয়েছিল? ফণী মনসা বনের পরীর কাছে সোনার পাতা, গাছের পাতা এবং পালং শাকের পাতার মতো সুন্দর সবুজ কচি পাতা চেয়েছিল। পরের প্রশ্ন, মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি কার লেখা? ট্যাগ কাকে বলে? বাঘের লেজের বাড়ি কে এঁকেছিল? মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি শিবশঙ্কর মিত্রের লেখা। দুটি নদী একসাথে মিলিত হওয়ার পরে যে ত্রিভুজ আকৃতির জমি সৃষ্টি হয় তাকে ট্যাগ বলে। আর ধনায় বাঘের লেজের বাড়ি খেয়েছিল। বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। কবির বর্ণনা অনুযায়ী নদীর এপারের প্রবল বৃষ্টিতে গাছপালা ঝাপসা হয়ে গেছে আর নদীর ওপারের মেঘের মাথায় যেন 100 মানিক জ্বলছে। ফণীমনসা গাছ কাঁচের পাতায় ভরে উঠবার পরে তার চেহারাটি কেমন হয়েছিল? ফণীমনসা গাছ কাঁচের পাতায় ভরে ওঠার পর তার চেহারাটি সম্পূর্ণ ঝলমল করতে লাগলো। সূর্যের আলো কাঁচের পাতার উপর পড়ায় রংধনুর ঝিকিমিকি রং খেলতে লাগলো। হালকা হাওয়ার দোলায় পাতাগুলি টুংটাং শব্দ করতে লাগলো, যা গাছটিকে আরো প্রাণবন্ত দেখাচ্ছিল। পরের প্রশ্ন, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত একদিক বলতে কবি কি বুঝেছে? তোমরা উত্তরটা দেখে নাও। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ বলতে কবি শিশুদের প্রাণবন্ত ও কৌতূহলপূর্ণ স্বভাবকে বুঝিয়েছেন। ছোট শিশুদের জন্য খেলার মাঠ হলো আনন্দ, স্বাধীনতা এবং জীবনের শিক্ষা লাভের জায়গা। যেমন প্রদীপ অন্ধকারে আলোর উৎস হিসেবে পথ দেখায়, তেমনি মাঠও শিশুকে জীবনের সঠিক পথ দেখায় এবং তার মনকে উজ্জ্বল করে। প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়লো কেন? প্রাসাদের গিয়ে ব্যাঙ দেখলো সেখানে সবাই মহা আনন্দে মহাভোজ করছে। কারোর কোনো চিন্তা নেই পৃথিবীতে এই খারাপ অবস্থা নেই। তাই ব্যাঙ এই দৃশ্য দেখে রেগে গিয়ে ভগবানকে ডাক দিল এবং ভগবান তার মন্ত্রীদের গাফিলতির জন্য তাদেরকে তিরস্কার করলো। পরের প্রশ্ন, মধু আনতে মধু কাটতে ৩ জন লোক চায়। ৩ জন লোক কি, কি কাজ করে? মধু কাটতে ৩ জন লোকের প্রয়োজন হয়। ১ম জন গাছে ওঠে মুড়ি দিয়ে চাক কেটে আনবে। ২য় জন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জ্বেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর ৩য় জন বড় ধামা হাতে নিয়ে দাঁড়িয়ে চাকগুলো ধরবে। আমরা যেন লাগলো ভারী ভালো। কার কেন ভালো লাগলো? উক্তি আমার যেন লাগলো ভারী ভালো বলেছে ছোট্ট ছেলেটি। ঝড়ের শুরুতে হঠাৎ মেঘ ঘন হয়ে আসা, চারপাশে অন্ধকার নেমে আসা, চাঁপার বন কালো হয়ে যাওয়া এবং মাঝি ঘাট থেকে তাড়াতাড়ি ফিরে আসার দৃশ্য দেখে ছেলেটির মনে ভীষণ আনন্দের অনুভূতি জাগে। তাই সে অনুভব করে যে এই মুহূর্তটি তার জন্য ভারী ভালো লাগলো। পরের প্রশ্ন দেখে নাও। ২৬ থেকে ছুট অর্থে কবি যা, যা বলেছেন তা লেখো। কবির কাছে ছুট অর্থ হলো মুক্তি ও আনন্দের প্রকাশ। তিনি বলেছেন ছুট মানে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা, এক নতুন আসা পাখির খাঁচা থেকে বের হয়ে মুক্ত আকাশ ভাজা। ছুট বোঝার জন্য সকলকে প্রকৃতভাবে ছুটে দেখতে হবে। বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বাচ্চা গাছটি তখন মহা খুশি ও আনন্দে ডগমগ করছিল যখন তার গায়ে ঝকঝকে সুন্দর সোনার পাতা জড়িয়ে গেল। আগে গাছটি নিজের কাঁটা নিয়ে দুঃখে ছিল, তাই নতুন পাতার আগমনে তার আনন্দ ছিল অপরিসীমা। পরের প্রশ্ন, মেঘের খেলা কবির মনে কোন, কোন স্মৃতি বয়ে আনে? মেঘের খেলা কবির মনে ছেলেবেলার গান ও লুকোচুরির স্মৃতি বয়ে আনে। মনে পড়ে সুয়োরানী, দুয়োরানীর অভিমানী কঙ্কাবতীর ব্যথা, বাইরে জলের কাছে দস্যি ছেলের গল্প শোনা, শিব ঠাকুরের বিয়ে, ছোট্ট খোকার বিছানায় শুয়ে খেলার আনন্দ। এইসব মেঘের খেলা দেখে কবির স্মৃতিতে ফিরে আসে। দেখো স্টুডেন্টস, আজকে তোমাদের সেট 2 দিলাম এবং প্রথমে সেট 1 দিয়েছি। এই সেট 1 এবং সেট 2 তোমরা সম্পূর্ণ দেখে যাও। দেখবে তোমাদের পরীক্ষার এর বাইরে থেকে কোনো প্রশ্নই আসবে না, 100% কমন। আর তোমরা যারা নতুন এই চ্যানেলে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের অন্যান্য বিষয়ে আরও এমন সাজেশন ভিডিও দেওয়ার জন্য। আর অবশ্যই তোমরা সেট 1 এর সমস্ত এমসিকিউ দেখে নেবে। দেখে নাও তোমাদের সেট 1 এ এই এমসিকিউ দিয়েছিলাম এবং তোমাদের আজ সেট 2 দিলাম। সমস্ত বড় প্রশ্ন, এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসবে না। ধন্যবাদ।